আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আওয়ামী পরিবারের রাজনৈতিক নেতা কর্মী এবং তৃণমূলের কর্মী ভাই এবং বোনেরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, আজকে এই মুহূর্তে আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে একটা অপমান বোধ করা অবস্থায় আপনাদের সামনে কথা বলছি। আপনারা সকলেই জানেন গতকালকে শুক্রবার ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, তিনি বেশ কিছু শব্দ উচ্চারণ করেছেন আমাদের বাংলাদেশকে নিয়ে, যেটা আসলে পুরো দেশ জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের জন্যই অপমানজনক। যেটা আপনারা গতকাল দুপুর 4টার পর থেকেই, বিকেল বেলা থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় পেপারগুলোতে আসা শুরু করেছে, ফেসবুকে অনেকে টুকটাক লিখেছেন, দু চারজনে আপনার এটা নিয়ে কথাও বলেছেন ভিডিও। তা আমি চেষ্টা করেছি সব কে কি বলছেন বা কে কি আপনাদের সামনে উপস্থাপন করছেন এগুলো নিয়ে একটু বিশেষভাবে জেনে তারপরে কথা বলার জন্য। কারণ আমি চাই যে আপনাদেরকে সবাই যা বলে তার চেয়ে নতুন কিছু দেওয়ার জন্য। সেই জন্যই আমি ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। আপনারা দেখেছেন যে আমি যে থাম্বেলটা দিয়েছি তাতে আমি লিখেছি যে আপনার ভারত ইউনুস গভর্নমেন্টকে হুমকি দিয়েছেন। এটা হচ্ছে ডিপ্লোমেসিক কথাতে আপনার ভদ্র ভাষায় যেসব কথা বলে সেসব কথা নর্মালি আসে, কিন্তু আমাদের বাংলায় আমরা যেভাবে কথা বলি সেভাবে যদি বলি, ধরেন আপনাকে আমি কিছু বলবো কোনো বিষয়ে, আপনার সাথে দ্বিমত পোষণ করছে, রাগে যাওয়া, তখন বলবো, বেটা ঘুষি মেরা দাঁত ফালাই দিব, থাবড়ায় তোর গাল ফাটায় ফেলাবো, পাছার চামড়াল তুলে নিব, এভাবেই বলি। ঠিক আছে না? তো ডিপ্লোমেটিক্স ওয়েতে যখন কথাগুলো বলে তখন কিন্তু কথাটা আসলে ভাবধারাটা এরকমই হয় যে বেটা তুই মস্কারি করস, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলস, এমন মারা মারবো যে গুলি মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই অবস্থা এই হিন্দি ছবির এটা। তো দেখেন, আপনাদের একটা কথা আমি মনে একটু স্মরণ করাই দিলে সবচেয়ে বেটার হয়। এটা হচ্ছে যে যারা অবশ্য এই আপনার 96-এর 90-এও যাদের জন্ম, তারাও হয়তো এটা মনে রাখতে কথা না, তারা জানবেনও না। 90-এর আগের যাদের জন্ম তারা জানবেন, যাদের বয়স 40-50 বছর হয়ে গেছে তারা কিন্তু এই বিষয়টা জানেন যে 96 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, ওই সময় প্রায় বছর দুয়েক পরে যখন আপনার আমেরিকার সাথে আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব হয়, মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, তখন এই যে আপনার কাজের বুয়া মার্জিনা, তারপর আরো এরকম মানে অ্যাম্বাসেডার দেখে তো যা ইচ্ছা তাই বলে ব্যবহার করা, একদম সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লেভেল থেকে। তার কারণটা শুরু হয় যে আমেরিকা বলছিল যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমাদের দেশে। ওই সময় গার্মেন্টস এর এক শ্রমিক নেতাকে আপনার র্যাব সম্ভবত মারছিল বা এরকম কিছু, এটা নিয়ে খুব হই হই রই রই পরে। তখন শেখ হাসিনা কিন্তু সরাসরি আমেরিকান প্রেসিডেন্টকে বলছিল যে আপনি আপনার দেশের কথা চিন্তা করেন, আপনার দেশে প্রতিদিন যেই হারে মানুষ মরতেছে, গুলি করে মানুষ মারা হচ্ছে, তা পুরো এশিয়ার ভিতরেও 1 মাসে এত মানুষ মারা যায়। সুতরাং নিজের দেশের মানবাধিকার ঠিক করো, এরপর আইসা আমার দেশ নিয়ে কথা বলতে। তো এই কথা শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, মানে বঙ্গকন্যা, সে বলতে পেরেছিল। ওই গার্ডস ছিল ভাই, মাজায় জোর ছিল, যাই বলছি তোরে, যেটা সত্য সেটা বলছি, বাকিগুলো তো হুজুর হুজুর করে, নম 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 করে। শেখ হাসিনা কিন্তু এটা বলে দিয়েছিল একদম মুখের উপরে। এরপরে কিন্তু আমেরিকা ক্ষোভে ছিল, চুপচাপ ছিল। ওকে, এর পরের বারের ইলেকশনে আওয়ামী লীগকে হারানো হইলো। 2008-এ আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই শুরু হইলো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের এই ডিপ স্টেটের খেলা। আর সেই খেলার এক পর্যায়ে শেখ হাসিনা বলছে দরকার হয় আমেরিকা যাবো না, কি হবে, তাহলে আমেরিকা না গেলে কি ভাত খাইতে পারবো না? তাই আমেরিকা বহু চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনাকে টলাইতে পারেনি। শেষ পর্যন্ত আপনারা তো জানেন যেটা করেছিল, সারা 2018 থেকে পয়সা করে পুরা ইহুদি নাসারা যা আছে সবাই মিলেই করছে। তো সে জায়গায় এইভাবে, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো কিন্তু এই ধরনের, এই যে গত শুক্রবার মানে গতকাল যেই কথাগুলা ইন্ডিয়ান
এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, এই কথা আর কেউ আজ পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বলেনি। পৃথিবীর আর কোনো দেশের ব্যাপারে কোনো দেশ বলছে কিনা তাও আমার কাছে সন্দেহ আছে। যদি কেউ জেনে থাকেন ভাই, একটু প্লিজ আমাকে মেসেজ করে জানাই দিন যে না ভাই, এই দেশ সম্বন্ধে বলা হয়েছিল এর আগে, একটু জানাবেন। তা কথাটা কি বলছে দেখেন, ওনারা ডিরেক্ট বলল যে তোমরা নিজেরা নিজেদের দেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে পারতেছ না, আইন শৃঙ্খলা মানবাধিকার বলতে কিছু নাই, সুতরাং এগুলো ঢাকার জন্য তোমরা এখন তোমাদের ইয়েতে কি বলে আপনার যে গন্ডগোলটা, পাহাড়ে যে গন্ডগোল খাগড়াছড়িতে, সেই গন্ডগোলটাকে বলছো যে আমরাই উস্কে দিছি, আমরা অস্ত্র দিছি, আমরা ওই দিছি সেই দিছি, এগুলো বলে তোমরা আমাদের ব্যাপারে বলছো। আর নিজের দেশের জনগণের নিরাপত্তা নিজেরা দাও। এই যে পাহাড়ি আর স্যাটেলাইটদের মধ্যে যে গন্ডগোল, এগুলো তো তোমাদের ভেতর থেকেই আছে এবং তোমরাই এগুলো করাচ্ছ। আর তোমাদের এই করানোর কারণেই আজকের এই কাহিনী। তোমরা নিজেরাই সামাল দিতে পারো না, সুতরাং আগে দেশ সামাল দাও, নিজেরা সামাল দাও, নিজেরা পারো, এরপরে অন্য কারো কথা বলতে এসো। মানে খুব কঠিন ভাষায় যে মানে তারা কন্ডেম করছে, তারা এটাতে জড়িত না। এবং এটা আসলে বোঝা গিয়েছিল যে এই ব্যাপারটা হবে। দেন আরো 2 দিন আগে খাগড়াছড়ি যে ভিডিওটা করেছিলাম আমি, সেখানে আমি বলেছিলাম যে এই ধরনের একটা ঘটনা আসবে। তার কারণ হচ্ছে ডাক্তার ইউনূস আমেরিকাতে এবার যখন গেলেন, উনি আবার বাংলাদেশ সাংবাদিকদের সামনে আসেন। কারণ হচ্ছে উনি আবার বাংলাদেশ সাংবাদিক পছন্দ করেন, বিদেশি সাংবাদিকদের সাথে বাংলাদেশে বলতে একটু পছন্দ করেন। তো উনি বাংলায় বলতে পারেন না, কারণ উনি সিটাঙ্গিয়া ভাষায় কথা হয়, বুঝছেন। তো এই অবস্থাতে ওনারা ওখানে যাইও ইন্ডিয়ার ব্যাপারে খুব ফাউল কথাবার্তা বলে আসলেন। আর এইদিকে এই যে পাম্পাস করা আমাদের কি মেজর জানি, আল্লাহ জানি, এটা ওই যে কি বলে আপনার, এটা অপদেষ্টা হারামজাদা, সে বলে কোন এক মেজর, সে কইতেছে আমাদের এইখানের এই ভেজালের পুরো দোষ ইন্ডিয়ার উপর। ঘটনাটা ভাই একটু একটু আপনারা চিন্তা করেন যে এই ব্যাটার কি আসলে বুদ্ধিশুদ্ধি কি একদম নাই নাকি? এটা কূটনীতিক পরিভাষা এইভাবে কেউ কাউকে বলতে পারে না যে এটা ইন্ডিয়া ঘটাইছে। এটা এই কারণ পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, শত শত বছর ধরে আছে। ওরা এরে মারে, এ ওরে মারে, এ এখানে স্ট্রাইক দেয়, ও ওখানে স্ট্রাইক, এরা একজন আরেকজন কিছু ঘটলেই শুরু করে দেয়। তা আমরা কেন হঠাৎ করে যাব? ডাক্তার ইউনূস এই যে ইন্ডিয়ান বিরোধিতা আমাদের বাংলাদেশের যেসব লোকজনগুলোর মধ্যে আছে, তাদেরকে ভালোই ইউটিলাইজ করেছে। মানে যে কোরআন হাদিস পড়াইয়া পোলাপান্ডে যেরকম জঙ্গি বানানো যায়, সেম ওইভাবে বানায় নিছে। তবে এই সেনা কর্মকর্তা বা বিডিআর এর মেজর ছিল না, যারা আর্মির মেজর ছিল আল্লাহ জানে, এই অপদেষ্টা, তার কথাবার্তা শুনা আমি এখন সেলুট জানাইতে ইচ্ছা করে কারা জানেন? সেটা হচ্ছে যে ওই যে আমাদের আরেকজন বালেস্টর আছে না, বালেস্টর ফুয়াদ, সে একটা কথা বলছিল যে সেনাবাহিনীর যারা আছে তারা লেফট রাইট করতে করতে গিলু তো হাঁটুর নিচে, এদের মাথায় কোনো গিলু নাই। ও বেটা সত্য কথাই বলছে, আসলেই যে গিলু নাই তা প্রমাণ পাওয়া যায় এই পাম্পাস পরা অপদেষ্টার। উনি কিভাবে বলে ফেললেন যে ইন্ডিয়া। হ্যাঁ, কাহিনী হচ্ছে যে এবং ইন্ডিয়া সরাসরি বলছে যে তোমাদের লোকেরা স্যাটেলাইটদের দিয়ে তোমরা উপজাতি যারা সংখ্যা লঘিষ্ঠ বা মাইনরিটি সম্প্রদায়ের মেয়েদেরকে তোমরা ধর্ষণ করাবা, আবার বলবা এটা নিয়ে আন্দোলন করলে, এটা নিয়ে চড়াও হইলে তোমরা বলবা যে আমাদের দোষ। বাংলাদেশ বলতে চাচ্ছে যে এখানে সেনা ক্যাম্প যদি থাকতো তাহলে হয়তো অনেক ভালো হইতো। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, চায়না সবাই সেনা ক্যাম্প রাখে, কিন্তু বাংলাদেশে এখানে সেনা ক্যাম্প অর্ধেক পাহাড়ে, আরো বেশি দরকার, এটা না হলে আসলে হয় না। এই আমরা এখানে সেনা ক্যাম্প দিতে গেলে সবাই চিল্লায় যে এখানে সেনা ক্যাম্প সরাও, তো সরাবে না রে ভাই। প্রথম যখন তোমরা স্যাটেলাইট, জিও রহমানের আমরা যখন স্যাটেলাইট ঢুকাতে শুরু করো, তখনই তোমাদের সেখানকার সেনা মেজর বলেছিলেন যে প্রতিটা উপজাতির গর্ভে একটা করে বাঙালির সন্তান চাই। এখন আমার ঘরে এক্সাম্পল যে আমরা বাঙালি, আমরা যারা আছি তাদের যদি বলা হয় যে আমাদের সমস্ত বাঙালির পেটে একটা করে উপজাতির সন্তান দিতে হবে, তখন অবস্থাটা কেমন হবে? আপনি আমি মানবো ভাই? কেউ মানবে? কেউ তো মানবে না। এবং আপনারা আজ থেকে এই গত 54 বছরে, মাঝখানে 17 বছর বন্ধ ছিল, এই 54 বছরে এই পর্যন্ত প্রায় 250 ধর্ষণ কাণ্ড হয়েছে চাকমাদের উপরে, যেগুলো সব কিন্তু আমাদের স্যাটেলাররা করছে। কারণ আমাদের স্যাটেলাররা ওই যে চাকমা মেয়েরা তো দুধে আলতায় রং, সুন্দর দেখলে আমাদের ওই যে মাঝখানের নুদণ্ড তো দাঁড়ায়া যায়, ওইটা দাঁড়াই গেলেই শুরু হয়। তো এখানে আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে এই এটা কথাটা এরকম বলে ওরা যে
ধন খারাইলে বুদ্ধি নাশ, গরু চুইদা সর্বনাশ। তো আমাদের তো বুঝেন তো খারাইয়া জায়গা, কারণ দুধে আলতা গায়ের রং। কারণ আমাকে সেটেলার যারা আছি বা আমরা বাঙালি যারা, তারা কোনোটা কালা, কোনোটা ল্যাংড়া, বয়রা, আতুর, এই সেই বিভিন্ন জাতি উপজাতি মিক্স। আমাদের তো কোনো ইয়ে নাই। চাইনিজদেরকে দেখবেন একই রকম, কোরিয়ানরা একই রকম, সব একই রকম ওদের চেহারা। আমাদের তো বাঙালিরা মানে মিক্স আমরা। এখন চাকমা উপজাতি এরা তো সব সুন্দর, এদের সব দেখতেই খুব সুন্দর লাগে। ইয়াং ইয়াং মেয়ে, 10-12 বছরের মেয়েরা দেখলে তো আমাদের এই মানদণ্ড খারাইয়া যায়, বাস আমরা ওই যে গরু চিদা সর্বনাশ করে। এই হচ্ছে কাহিনী। এদিকে হিউম্যান রাইটস, এই যে আজকে যে ইন্ডিয়া এটা বলার মতন সাহস বা শক্তি থেকে পেল, সেটা পেয়েছে এইখান থেকে যে হিউম্যান রাইটস বলছে যে গত 9 মাসে 984 জন, হিসাবটা রাখেন, 984 জন ধর্ষিত হয়েছে বাংলাদেশে গত 9 মাসে। গত 9 মাসে, এখন 10 মাস চলতেছে, গত 9 মাসে। আর তার মধ্যে 350 বা 55টা শিশু ছিল যারা ধর্ষণ, এবং 286টা বলৎকার হয়েছে বাংলাদেশ গত 9 মাসের কাহিনী এগুলো। এবং হত্যা করা হয়েছে এই পর্যন্ত প্রায় 1,500 লোককে গত 9 মাসে। তো বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ, এটা তো আমরা বাঙালিরা যেমন চিল্লাইতেছি সবাই, সেটা তো সারা বিশ্ব জানতেছে। সুতরাং ইন্ডিয়াও জানতে হবে। সুতরাং ইন্ডিয়ার বলতে সমস্যা কোথায়? কারণ আপনার দেশে তো ধর্ষণ, চুরি, রাহাজানি, বলৎকার, হত্যা, খুন সবই আছে। সুতরাং ইন্ডিয়া বলবেই, ইন্ডিয়া বৃহৎ শক্তি, সে বলবেই। আজকে দেখেন এই বেটার এই কথার পরে, এই অপদেষ্টার এই কথার পরে ইন্ডিয়ার আরেকজন আজকে সমর বিশেষজ্ঞ, আমি নামটা ভুলে গেছি কিন্তু খুব পপুলার, সে বলছে ইন্ডিয়া একটা পরাশক্তি। সুতরাং ওর পরাশক্তির পাশে ছোট একটা দেশ, তারে ইন্ডিয়া ঠেকাইতে পারবে না, এটা হয় না। ইন্ডিয়ার উচিত ঠুকাই, মানে ইন্ডিয়া এই হিন্দিতে ঠুকাই। ঠুকাই মানে আমরা কই না যে মানে এই যে একদম হোগা মায়েরা দো, ওদের ঠুকাই করে দো, একদম চিটাং থেকে শুরু করে ওই অঞ্চল পুরোটাতে ঠুকাই মায়েরা দো, তারা বলতেছে। কারণ ইন্ডিয়া, একটা কথা বলি আপনাদের, ইন্ডিয়া আমাদের দেশের সরাসরি কামান্ড, ট্যাঙ্ক, বিমান নিয়ে যুদ্ধ করবে না, কারণ 20,000 জনগোষ্ঠীর দেশ, বহুত বেজাল্লা দেশ, এটারে কেউ নিবে না। তবে এমন কাম করে দিবে যে আমরা দেশ টুকরা টুকরা হয়ে যাবে। আর সেটা হবে হচ্ছে যে এই যে আমাদের যে উপদেষ্টা ডাক্তার ইউনুস আছে, এদের কারণে। এখন ডাক্তার ইউনুসকে দেখেন, আমি আপনাদেরকে এখন বলছি গ্যারান্টি দিয়ে 6 মাসের বেশি ডাক্তার ইউনুস থাকবে না। এই 6 মাসের ভিতরে ডাক্তার ইউনুসের বিদায় হবে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনার দেখবে চলে যাচ্ছে। তবে সে যাওয়ার আগে আমাদের দেশের ভিতরে এই যে যা করে গেল, পার্শ্ববর্তী একটা দেশের সাথে যেই ভেজালটা করাই দিয়ে গেল, এইটার হয়তো আমরা আর কোনোদিন সামাল দিতে পারবো না। যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সামাল দেওয়া খুবই কষ্ট। তো এই হচ্ছে যে বর্তমানে আমাদের পরিস্থিতি, আমাদেরকে অপমান এখন আশপাশ থেকে শুরু হয়েছে অপমান, 2-4 দিন পরে তো অন্যান্য দেশও করবে, অন্যান্য দেশও হয়তো আমাদেরকে সেম কথাগুলোই বলতে থাকবে এবং আমরা শুনতে হবে। সুতরাং এই বিষ থেকে আমরা আমাদের এই জনগণের সহযোগিতায়, আমাদের আম জনগণের সহযোগিতায় উদ্ধার নিশ্চয়ই পাবো। আর ইন্ডিয়া যে থ্রেটটা দিয়েছেন ডাক্তার ইউনূসকে, উনি যদি আসলে বুঝে থাকেন, তাহলে ওনার উচিত কমোডের পানির ভিতরে ঢুকা আত্মহত্যা করে ফেলে। তবে এই ভদ্রলোক আর আত্মহত্যা করবেন না। সুতরাং ওনারে হয় উনি কোনোভাবে বিদায় নিবেন, সব ছেড়ে ছেড়ে দিয়ে একদিন পালায়া যাবেন, আর না হলে ফাঁসির কাজটা। এটাই হচ্ছে যে শেষ কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।